নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, পড়াশোনার বিষয় নয়, আবার পড়াশোনার বিষয়। কেন তোমরা অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করছো যে পরীক্ষা হচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছি, এখন আমরা কি করব, সংসারের অবস্থা খুব খারাপ, পড়াশোনা না করলে মানে কোনো কিছু কাজ না করলে পড়াশোনা করতে পারছি না, বা আমার সংসার কিভাবে চলবে, বিভিন্ন রকম প্রশ্ন। এটা একটা স্ট্রাগল লাইফ, ও সেই বিষয়টা সঙ্গে তোমাদের আলোচনা করবো, এবং এখন কি করণীয় তোমাদের, ঠিক আছে, সেই বিষয়টার সঙ্গে তোমরা একটু আমার সঙ্গে আলোচনা করো। আশা করি ভালো লাগবে, কিছু হয়তো জানতে পারবে, কিছু বুঝতে পারবে, এবং তোমরা তোমাদের মতামত অবশ্যই তোমাদের মতন করে প্রয়োগ করবে। প্রথম কথা, যে হতাশা হয়ে যাচ্ছি যে পরীক্ষা হচ্ছে না, এটা তুমি নাও, তোমার মতন প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা হচ্ছে না বলে একটা হতাশা হয়ে যাচ্ছ। সেকেন্ড হচ্ছে, একটা প্রশ্ন বারবার আসছে, দাদা পরীক্ষা তো হচ্ছে না, এখন আমি কি করবো, আমার অবস্থা, সংসারের অবস্থা খুবই খারাপ। কেন ধরো তোমার বাড়িতে তোমার বাবা মা অসুস্থ আছে, তোমার হয়তো অবিবাহিত বোন আছে বা দিদি আছে, তাকে বিয়ে দেওয়ার ব্যাপার আছে, তোমার হয়তো চাষবাসও সেরকম কিছু নেই, তো তোমার সংসারের অবস্থা খুবই খারাপ, টিউশনি সেভাবে করতে পারছো না, তুমি কি করবে? তৃতীয় হচ্ছে, লক্ষ্য কিছুতেই স্থির রাখতে পারছি না, মানে আমি যে লক্ষ্যটা করেছিলাম আমি পুলিশ হব, সেইটা তুমি স্থির রাখতে পারছো না। যে তুমি ভাবছো হয়তো আমি দিশাগ্রস্ত হয়ে গেছি, হয়তো আমার দ্বারা আর পুলিশের চাকরি হবে না, এটা হতে পারে। এই যে তিনটে জিনিসটা রয়েছে, এই তিনটে জিনিসটা হচ্ছে লাইফের একটা, মানে একটা পর্যায়। এটা প্রত্যেকের লাইফে আসে, আমার লাইফে এসছে, তোমার লাইফে আসছে, এবং পরবর্তীতে ভবিষ্যতে যারা এই প্রিপারেশনের লাইফে আসবে, সে যে কোনো চাকরির ক্ষেত্রে এটা একটা আসবে। এটা একটা মানে প্রিপারেশন লাইফের একটা মানে স্ট্রাগলের একটা ধাপ। হ্যাঁ, এবার বলতে পারো দাদা পরীক্ষাটা হচ্ছে না। প্রথম কথা বলবো, তুমি একটা পরীক্ষার জন্য বসে থেকো না। একটা পরীক্ষার জন্য কেন বসে থাকো না যে আমাকে পুলিশের পরীক্ষায় দিতে হবে এটা নয়, বিভিন্ন পরীক্ষা রেল আছে বা সেন্ট্রালের পরীক্ষা হচ্ছে, সেইগুলো দাও, ঠিক আছে। যখন পরীক্ষা হবে তখন পরীক্ষা দেবে। প্রথম প্রিপারেশন তো আশা করি চলছিল বা চলছে, প্রিপারেশনের সঙ্গে তো হতাশার একটা সম্পর্ক থাকে, আমি জানি। কেন বা তোমার প্রিপারেশন নিতে নিতে যদি পরীক্ষা না হয়, হতাশ হয়ে যায়, তাহলে প্রিপারেশন নেওয়া যায় না। হয়তো পরীক্ষা আমি প্র্যাকটিস সেট দিতে বসে ধরো পরীক্ষা দিয়ে কি হবে, আমার তো ছাতা পরীক্ষাই হচ্ছে না, প্র্যাকটিস সেট করে আমি কি করবো, আমার তো কোনো লাভ নেই, আলটিমেট তো পরীক্ষাই হবে না, এই চিন্তা ভাবনা কিন্তু মাথায় আসে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তাও আমি বলবো প্রিপারেশনটা অন্তত করতে থাকো, কারণ পরীক্ষা আজকে না হোক কালকে হবেই, এটা তুমিও জানো, আমি জানি, সবাই জানে। এবারে হচ্ছে, আমার যেহেতু এখন অবস্থাটা শোচনীয়, মানে আমার ধরো আমি বাড়ির অবস্থা খুব খারাপ, আমি কিছু করতে পারছি না, সেক্ষেত্রে তুমি কি করবে? প্রথম কথা, তুমি পার্ট টাইম কাজ খোঁজো। পার্ট টাইম দেখো, এটা মানে অনেক কোচিং সেন্টার বলো, অনেক চ্যানেল বলবে পড়ো পড়ো, এখন তোমার সময়, এই সময়টা কাজে লাগাও, বিভিন্ন রকম মোটিভেশনাল কথা বলবে। কিন্তু সেই কথাটা, আমার নিজের পেটে খিদে রয়েছে, আমার বাড়িতে এখন অভাব রয়েছে, আমি এখন কি করে এসব করবো? সারাদিন পড়লে আমার খাওয়াটা হবে কোথা থেকে? এটা এটা তোমার মাথায় ঢোকাতে হবে, ভাই আমাকে এখন কিছু একটা করতে হবে। আমি বারবার বারণ করি যে চাকরি করতে গেলে তোমাকে ফুল টাইম প্রিপারেশন নিতে হবে। তার সঙ্গে আমিই বলছি, এখন তোমাদের যদি মনে হয় যে না, আমার এখন খুব দরকার, খুব অবস্থা খুবই খারাপ, আমার সংসার চলছে না, পার্ট টাইম কিছু একটা করো। পার্ট টাইম কিছু বলতে এমন কিছু করো যে ক্ষেত্রে তোমার প্রিপারেশনের সুবিধা হবে। দুই তিনটা আমি তোমাকে অপশন দিতে পারি। প্রথম প্রথম হচ্ছে, তুমি টিউশনি করতে পারো। টিউশনি পাওয়া মানে অসুবিধা হলেও সুবিধা, কারণ তুমি যেহেতু পড়াশোনার মধ্যে রয়েছো, তোমার কাছে সুবিধা, মানে তোমার 7, 8, 9, 10 তুমি আরামসে পড়াতে পারো, তুমি যেহেতু কম্পিটিটিভ ফিল্ডে আছো। 7, 8, 9, 10 এর স্টুডেন্ট তুমি পড়াচ্ছ, এটা এটা একটা ভালো পথ, ভালো ওয়ে হচ্ছে এটা। এবার তোমার যদি ডিগ্রি থাকে, বিভিন্ন জায়গায় দেখবে পার্ট টাইম স্কুল টিচার নেয়, বিভিন্ন স্কুল থাকে, সেখানে একটু যোগাযোগ রাখতে হয়। সেখানে পার্ট টাইম হিসাবে ওরা হয়তো মাসিক অল্প স্বল্প বেতনে তোমাকে স্কুল টিচার রাখে। সেখানে গেলে তোমার কিন্তু ওই ওয়েটা কিন্তু ব্রেক হয় না, যে আমি এখন প্রিপারেশনের মধ্যে রাখছি। প্রিপারেশনের মধ্যে ধরো তুমি এখন পড়াশোনার মধ্যে আছো, পড়াশোনা করতে করতে তুমি অন্য একটা কাজে ঢুকে গেলে, ধরো তুমি একটা ছাড়া যে কোনো কাজ, ধরো কোনো কাজ ছোট করছি না, তো যে কোনো একটা কাজে ঢুকলে, কোনো একটা ফেরির কাজে ঢুকলে, কোনো একটা সেলসের কাজে ঢুকলে, তাহলে কি বলতো, তাহলে হচ্ছে তুমি কিন্তু ওই ওয়েতে চলে গেলে, তুমি পড়াশোনার মধ্যে থাকলে না। আমি সেটা বলছি না, পড়াশোনার মধ্যে থেকে আমাকে কিছু করতে হবে। এটা একটা প্রথম প্রথম একটা সহজ উপায় হচ্ছে, তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, মানে টিউশনি তুমি করতে পারো। সেকেন্ড, আমি সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ আমি একটা জিনিস করতে পারি, যে আমি যেহেতু প্রিপারেশনের মধ্যে আছি, মানে আমি যেহেতু মাঠ ফাট গুলো করছি, তো আমি মাঠে প্র্যাকটিস করতে পারি। এবারে কি করে করাবো, যে তুমি যদি মাঠে স্বাবলম্বী হও, কারণ অনেক ছেলে আছে মাঠে প্রচুর ভালো, মানে স্টেমিনা আছে, সব বিভিন্ন রকম জানে, খেলাধুলা করেছে, তারা কিন্তু মাঠে বিভিন্ন ছেলেকে মানে শেখাতে পারো, সেখান থেকে কিছু একটা আর্নিং এর ব্যবস্থা করতে পারো। এটা হচ্ছে দুটো পথ, মানে এই দুটোতে হলেই কিন্তু তুমি একটা জায়গাতে আসবে। আর তৃতীয় যদি বলি, মানে তৃতীয়, এবার তোমরা ধরো এই দুটো অপশন তোমার কাছে নেই, হতেই পারে এই দুটো অপশন, কোনো অপশন তোমার কাছে নেই, না তুমি টিউশনি করতে পারবে, না তুমি মাঠে কাউকে শেখাতে পারবে, তুমি তোমারটাই পারছো না, তুমি লক্ষ্যে কি করবে, এটা একটা হতে পারে স্বাভাবিক। তাহলে হচ্ছে তোমার শেষ উপায় হচ্ছে 8 ঘন্টার যে কোনো কাজ, 8 ঘন্টার থেকে কম যে কোনো কাজ। মানে একটা দোকানে ধরে আমি কাজ করি, আমাকে 8 ঘন্টার বেশি সময় দিতে হচ্ছে, বা অন্য আমি করবো না,
মিনিমাম 4 থেকে 5 ঘন্টা কোনো দোকানে বা কোনো জায়গায় কাজ যদি করি আমি, সেক্ষেত্রে সেই জায়গাটায় হেডেক ফ্রি, মানে ধরো আমি একটা কাজ করবো হেডেক ফ্রি, আমার হেডেক থাকবে না, সেরকম কাজ আমি করবো, করার সঙ্গে সঙ্গে আমি পড়াশোনার মধ্যে থাকবো। এই যে 3টে উপায় বললাম, এই 3টে উপায় তোমার কাছে রয়েছে, তাছাড়া কোনো উপায় নেই। আমি 4-5 ঘন্টা আমি নিজের লাইফের মানে একটু, এটা একটা স্ট্রাগল লাইফ। আরে ভাই 12 পাস, তোমার আইপিএস অফিসার দেখেছো এটা, মনোজ শর্মা, তা উনি যদি আটা চাকরিতে মানে কাজ করে যদি আইপিএস অফিসার হতে পারে, তুমি তো একটা পুলিশের সামান্য চাকরি করবে, বা তুমি একটা সরকারি, যে কোনো, তুমি তো আইপিএস তো চাইছো না, তুমি সরকারি চাকরি চাইছো, যে কোনো সরকারি চাকরি আপাতত। পরবর্তীতে কি করবে সেটা তোমার চিন্তা ভাবনা আছে, তো সেটা আরামসে হয়ে যাবে, খুব একটা কষ্ট নয়। মেন্টালিটি ঠিক রাখতে হবে এবং আমাকে পরিশ্রম করতে হবে, এই মাথায় রেখে তোমাকে এগোতে হবে। কারণ তুমি সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করোনি, তোমাকে কেউ চাকরি দিয়ে দেবে না, তোমাকে কিন্তু নিজের যোগ্যতায় নিজে খেটে করতে হবে। এবং তোমার বাড়ির অবস্থা যেহেতু খারাপ, তুমি যেহেতু তোমার সংসার তোমাকেই চালাতে হবে এখন, তোমাকে এখন তাই জন্য তোমাকে তোমার কিছু একটা করতে হবে। এটা অনেকে হয়তো বলবে যে দাদা তুমি এই কথা কেন বলছো, বা অনেক অনেক ইউটিউবার আছে তুমি দেখবে কেন মানে বিপ্লবী একটা বক্তব্য রেখে দিলাম, রেখে দিয়ে বললাম যে পড়াশুনো করতে হবে, তুমি এই করো ওই করো, এই সলভ করো ওই সলভ করো। আরে ভাই আমি কেন সলভ করবো এখন, আমার কাছে এখন আমি, আমার কাছে পাচ্ছি না আমি কিছু করতে, মানে আমার খাওয়া জুটছে না, আমি এখন এইসব করতে বসবো? আমি দুটোই করবো, আমি পড়াশোনা অবশ্যই করবো, সলভ করবো, কিন্তু আমাকে তো আমার পেটটাও চালাতে হবে। আমি আজকে যদি না চালাবি, কালকে চিন্তা করবো কি করে, এইটা আমাকে বুঝতে হবে ভাই। সোজা কথা, তোমাকে কেউ কিছু করে দেবে না, তোমাকে তোমার মুখে ভাত কেউ তুলে দেবে না, যা আমিও তোমাকে তুলে দিতে পারবো না, আমি তোমাকে জাস্ট বলতে পারি। যে তোমাকে জ্ঞান দিচ্ছে, যে তোমাকে মানে আগুন ঝরানো বক্তব্য রাখছে, যে যেই হোক XYZ, যেই হোক, তোমার পাশের বাড়ির ছেলেটা হতে পারে, তোমার চাকরি পেয়ে যাওয়া ছেলে হতে পারে, যে চাকরি পেয়ে গেছে সে তোমাকে অনেক জ্ঞান দেবে, আমার মতন জ্ঞান দেবে, কিন্তু সেই জ্ঞানের থেকে তুমি নিজে কি করতে চাইছো, তুমি নিজে কি বুঝতে পারছো, তুমি নিজে কতটা তুমি স্ট্রং মেন্টালি, ফিজিক্যালি এবং তোমার ফিনান্সিয়ালি কতটা তুমি স্ট্রং, সেটাই আমি মনে করি। তোমার যদি আর্থিক অবস্থা ভালো থেকে থাকে, তাহলে ভালো মানে একটু হায়ার র্যাঙ্কের চাকরির জন্য চেষ্টা করো এবং ফুল প্রিপারেশনের লক্ষ্য করো। কিন্তু আর একটা দেখা গেল তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে যদি আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে থাকে, যে কোনো চাকরি, যে চাকরির পরীক্ষা হচ্ছে সেই চাকরির পরীক্ষায় বসো এবং সেটার জন্য প্রিপারেশন নাও ঠিকঠাক, সেই চাকরি বাদই বেরিয়ে যাও। সেটা তো করতে হবে, সঙ্গে করে সাইডে কিছু একটা আপাতত যখন তোমার এখন অনেক বলছো হতাশ হয়ে যাচ্ছি, আমি কি করবো, আমি সংসারের অবস্থা খুব খারাপ, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে টিউশনি করো। টিউশনি না হলে, আমি তো বললাম আর দুটো অপশন, এই দুটো করতে হবে, কিন্তু টিউশনিটা চেষ্টা করবে টিউশনি করার। টিউশনি এমন একটা জিনিস মানে এমন একটা জিনিস যে শিক্ষক হোক, 7, 8, 9, 10 এই 4টে ক্লাসের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমার কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। আমি নিজে যখন প্রিপারেশন শুরু করলাম, আমি তোমার স্ট্র্যাটেজি আমি বলি, আমার স্ট্র্যাটেজি কি ছিল, যখন আমি প্রিপারেশন শুরু করলাম, আমি কিন্তু আমি সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু আমি না ক্লাস 7, 8, 9, 10 অঙ্কগুলো আমি ভুলতে বসেছিলাম, কারণ আমি বায়ো সায়েন্স, আমি বোটানি নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। তো সেক্ষেত্রে আমার ওগুলো মাথাতে বেরিয়ে গেছিলো, মানে ধরো সামান্য বর্গমূল, তারপরে এইগুলো না, মানে সাধারণ জিনিস আমি কিন্তু মানে প্রসেস ভুলতে বসেছিলাম, ঠিক আছে। তখন আমি কি করলাম, তখন দেখবি এখনকার 7, 8, 9, 10 7-এর বইতে অনেক কিছু রয়েছে সুন্দর সুন্দর। আমি যখন 7, 8, 9, 10 পড়ানো শুরু করলাম, এবং পড়ানো শুরু করে আমি দেখলাম আমার অঙ্কের ইম্প্রুভমেন্ট, আমার ইংলিশ, আমি সব সাবজেক্ট, মানে সায়েন্স পড়াবো, আর্টস পড়াবো না, বা সায়েন্সের ছেলে বলে সায়েন্স পড়াবো, এটা নয়। তুমি যদি সায়েন্সের ছেলে হয়ে থাকো, তুমি চেষ্টা করবে অঙ্ক এবং আর্টস পড়াতে। আর তুমি যদি আর্টসের ছেলে হয়ে থাকো বা আর্টসের মেয়ে হয়ে থাকো, তাহলে তুমি চেষ্টা করবে অঙ্কটা সঙ্গে রাখবে, সঙ্গে করে সায়েন্স পড়াতে, মানে তোমার যে সাবজেক্ট নয় সেটা তুমি পড়াবে। অনেকে বলবে কেন, আরে ভাই আমি কম্পিটিটিভ পরীক্ষা দিতে বসছি, কম্পিটিটিভ পরীক্ষাতে কোনো সাবজেক্ট ম্যাটার করে না, আমার সব সাবজেক্টই আমার সাবজেক্ট, এটা মাথায় রাখবে। তুমি কম্পিটিটিভ পরীক্ষায় যখন বসছো, তখন তুমি সায়েন্সের 100 পেয়েছিলে না তুমি আর্টসে 100 পেয়েছিলে, সেটা তুমি অঙ্কে 100 পেয়ে থাকতে পারো, ঠিক আছে, তুমি চাকরি পাবে না, তুমি যদি প্রিপারেশন অন্য সাবজেক্টে ঠিক না থাকে। আর তুমি যদি ধরো 30 পেয়েছো অঙ্কে, কিন্তু তোমার সব সাবজেক্টে ওভারঅল প্রিপারেশন ঠিক আছে, তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তো কোন সাবজেক্টে আমি লিটার পেয়েছিলাম, কোন সাবজেক্টে আমি ফেল করেছিলাম, সি পেয়েছিলাম, ডি পেয়েছিলাম, ওটা ম্যাটার করবে না। মাথায় রাখো যে আমাকে চাকরি পেতে হবে, এবং চাকরি পেতে গেলে আমাকে এই মুহূর্তে আমার সংসার চালানোর জন্য, আমার এই মুহূর্তে নিজের খরচ চালানোর জন্য যেটুকু করার দরকার আছে, যেটুকু টিউশনি করার দরকার আছে, আমি সেটুকু করবো। এটার সঙ্গে আরেকটা জিনিস করতে পারো, যেটা আমি করতাম। দেখবে পুজোর সময় বা বিভিন্ন সময় দেখবে তোমার লোকাল থানাতে না টিএইচজি বা সিভিক টাইপের লোক নেয়, মানে টেম্পোরারি টাইপের লোক নেয়, 10 দিনের জন্য 8 দিনের জন্য কাজের নেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি করতে পারো, আর সেটা আমি নিজে করতাম। দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছি আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তো আমি কিন্তু ওইগুলো করতাম। ওই ধরো 10 দিন কাজ করলাম, তখন 480 থেকে 500 এরকম একটা টাকা দিত একদিনে কাজ করলে, ঠিক আছে। ওই মাসখানেক পর টাকাটা অ্যাকাউন্টে ঢুকতো, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো। তো এগুলো করার চেষ্টা করো, এগুলো খবর রাখবে, লোকাল থানাতে খবর রাখবে যে কখন এগুলো নিচ্ছে, বিশেষ করে পুজোর সময় কিন্তু এটা নেয়, দুর্গা পুজো, কালী পুজো, ঠিক আছে, প্রচুর ছেলে মেয়ে নেয়। তো এই জায়গাগুলো চেষ্টা করবে। দেখো আমি বলছি না তোমাকে করতেই, ঠিক আছে, তো আমি তোমাকে বলছি না যে এগুলো করলে কি হবে, এগুলো করলে তুমি তোমার আর্থিকভাবে একটু যথেষ্ট মানে যতটা তুমি সম্ভব একটা 10 দিন পুজোতে, দেখো বেকার ছেলে মেয়েদের পুজোতে ঘোরার কেউ থাকে না,
এটা বাস্তব, ঠিক আছে। পুজোতে ঘোরার মতন সময়ও থাকে না, তার অন্য কিছু বা কিছু করতে হয়। এবার তুমি যদি পুজোতে মনে করো আমি মদ খেয়ে ঘুরে বেড়াবো, তাহলে ভাই কিছু করার নেই, তাহলে তোমার জন্য চাকরি নয়। তোমাকে তারা যদি মনে করো না আমাকে তাহলে পুজোর সময় তুমি ডিউটিগুলো করো না, তুমি লোকাল থানাতে যারা আছে লোকাল থানায় গিয়ে যোগাযোগ রাখবে, একটু যোগাযোগ রাখতে হবে তোমাকে সিভিক টিভিকের সঙ্গে, বা ওখানে যদি কোনো কনস্টেবল থাকে। আমাদের ব্যাচের প্রচুর ছেলে মেয়ে আছে, আমি খবর পেলেও জানিয়ে দেবো, ঠিক আছে। তোমরা একটু লোকাল থানায় খবর রাখবো, ওখান থেকে খবর পেয়ে যাবে, সেখান থেকে চেষ্টা করবো যে এই যে যে লোকগুলো নেয় না নির্দিষ্ট সময়, পুজোর সময় বিশেষ করে, তো সেই সময় জয়েন করার চেষ্টা করবো। ওখানে করলে কি হবে, তোমার 10 দিন 12 দিন যে কাজটা করবে তুমি একটা অ্যামাউন্ট পাবে, সেই অ্যামাউন্টটা তোমার কাজে লাগবে, ঠিক আছে। তোমার বইপত্র কিনতে তোমার কিছুটা কাজে লাগবে। তো এগুলো চেষ্টা করবো একটু করো, যাই করো তাই করো, ঠিক আছে। তবে এটা মাথায় রাখবে, ওটা কিন্তু পার্মানেন্ট করে নেবে না, ওটা পার্মানেন্ট নয়। ওই সমস্ত জিনিস করে কখনো তুমি সফলতা পাবে না। ওটা ওইটা করলে আমার চাকরি, এসব ফালতু কথা, ওসব কিচ্ছু হয় না, কোনো ভ্যালু নেই, ওসবের কোনো ভ্যালু নেই। ওটা জাস্ট করে তোমার আর্থিকভাবে তুমি একটু কিছুটা হলে পাবে টাকাটা। আর পুজোর সময় ঘোরাঘুরি করবো, এই করবো, ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে এইগুলো করো। এটা তোমার চাকরির ভবিষ্যতে যখন পুলিশ হবে তখনও তোমার কাজে লাগবে, আর এখনো তোমার তো আর্থিকভাবে কাজে লাগবে, এগুলো করতে পারো। আর তাছাড়া ইউটিউব তো রয়েছে, ইউটিউবে কিছু করতে পারো, সেগুলো করলেও আর্নিং এর একটা ব্যবস্থা, যেটা আমিও করতাম, ঠিক আছে। কিন্তু ইউটিউব করতে গেলে তোমাকে সময় দিতে হবে, ইউটিউবে অনেকটা জ্ঞান থাকতে হবে তোমাকে, তোমার কিছু কোয়ালিটি থাকতে হবে, যেগুলো করতে গেলে তোমাকে তোমার ভিডিও লোকে দেখবে, বা তুমি সেগুলো করে তোমার কোন কন্টেন্ট লোকে দেখবে সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। বা আমি একটা জিনিস করলাম, সবাই তো সবকিছু করলে শুনবে না, যেটা তোমার কন্টেন্ট আছে সেটা তুমি মাথা খাটালে বুঝতে পারবে। মানে সোশ্যাল মিডিয়ার খারাপ দিক না, সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা আমাকে ইউজ করতে হবে। আমাকে সেখান থেকে যদি আর্নিং করা যায় আমি তাহলে করবো। যদি আমি আর্নিং করতে ধরো সোশ্যাল মিডিয়া আমি করছি, অনেকে এই করছি ভিডিও ছাড়ছে, আমি জানি না তারা ইনকাম করছে নাকি। যদি সে ইনকাম করতে পারে ওখান থেকে, আমি বলবো বেশ করছে। তার তো আর্নিংটা হচ্ছে, তার যে পড়াশোনার খরচ এই খরচ যদি ওখান থেকে তুলতে পারে, অবশ্যই বেশ করছে। তুমি পারলে তুমিও করো, ঠিক আছে। একটা আমি দেখছিলাম চ্যানেলে, আমি নাম ঠিক জানি না, একটা ভাই ভিডিও করে যে এই পড়তে বসেছি, এই করছি, এই ডাব্লিউ পরীক্ষা বলছি, অনেকে বাজে কমেন্টও করে ওখানে, আমি দেখেছি যে অনেক কিছু করে ফেলছিস, পড়ে কি হবে, এই করার। কিন্তু আমার কথা হচ্ছে, ও বলছে পড়াশোনা করার থেকে, আমার কথা হচ্ছে সে যদি ওখান থেকে আর্নিং করতে পারে, সে যদি ওখান থেকে আর্নিং করে, সে যদি ওই টাকাটা দিয়ে বইপত্র কিনতে, তার বাইরে থেকে পড়াশোনা করে, যেহেতু বাইরের মেস ভাড়া যদি কাজে লাগে, তো বেশ করছে, ও বেশ করছে। এবং ওটা একটা ভালো পথ, পড়াশোনা হচ্ছে, সঙ্গে করে আমার একটা ইউটিউব থেকে একটা সামান্য আর্নিং আমার চলে আসছে। আমার যদি মাসের খরচাটা চলে আসে, ঠিক আছে, মাসের মেস খরচা চলে আসে, আমি কেন করবো না ভাই? তুমি কেন করবে না? তুমিও করবে, ঠিক আছে। এটা তুমি করতে পারো, এগুলো একটা শর্ট প্রসেস, ঠিক আছে। বা টিউশনি করতে পারো, যেটা বললাম এগুলো। এবার হচ্ছে একটা বিষয় হচ্ছে, লক্ষ্য কিছুতে আমার স্থির থাকছে না। এবার লক্ষ্য কিছুতে স্থির থাকছে না কেন, সেই বিষয়ে একটা গল্প আমি শুনেছিলাম, আমার বলছি। এটা একটা শোনা গল্প, মানে কার একটা চ্যানেলে আমি শুনেছিলাম, তখন আমি প্রিপারেশন নিচ্ছি, এই তখন শুনেছিলাম গল্পটা। বলছে একটা স্কুল চলছে, স্কুলের মধ্যে ছেলে মেয়ে, স্কুলের মধ্যে ফ্যান নেই, তোমার রাস্তা, আমার স্কুলের মধ্যে ধরো গর্ত ফর্ত কাদা ভর্তি। তার একটা মাস্টারমশাই এসে বলছে যে বোর্ড ফোর্ড ঠিকঠাক নেই। বলছে মাস্টারমশাই আমি এরকম স্কুলে পড়ছি, হেড স্যারকে বলছি, স্টুডেন্ট এসেছে, আমার এরকম স্কুলে ফ্যান নেই, লাইট নেই, দেখতে অসুবিধা হচ্ছে, পড়াশুনো করতে পারছি না, গরম লাগছে, ঠিক আছে, অসুবিধা হচ্ছে। বলছে যে সেটা তো হচ্ছে, তুমি কি মাস্টারমশাই বলছে, তাহলে তুমি কি চাও? বলছে স্যার আমি এরকম চাইছি স্কুলে ফ্যান ট্যান লাগুক, শুদ্ধভাবে বসে পড়াশুনো করতে পারি। বলছে তোমার লক্ষ্য কি? ভালো শিক্ষা পেয়ে বড় হওয়া, নাকি তোমার লক্ষ্য তুমি আরাম করে পড়াশোনা করো? বলছে দুটোই। বলছে ঠিক আছে, তুমি একটা কাজ করো। ওকে 1 গ্লাস জল দিয়েছে, 1 গ্লাস জল কি করেছে, পরিপূর্ণ অবস্থায় দিয়েছে, পরিপূর্ণ অবস্থায় দিয়ে বলছে তোমার কাজ হচ্ছে তুমি স্কুলটাকে পুরো একটা রাউন্ড মেরে আমার কাছে চলে এসো, জলটা যেন না পড়ে। ও ধরো এরকম 1 গ্লাস যে বোতল দিলাম, গ্লাসে পুরো উবু জল, মানে না এরকম নাহলে পড়ে যাবে। ও আস্তে আস্তে পুরো স্কুলটা ঘুরে এসে মাস্টারমশাইকে দিয়েছে, দিয়ে বলছে মাস্টারমশাই এই যে, বলছে জল পড়েছে? বলছে না পড়েনি। বলছে কেন পড়েনি? বলছে আমি আস্তে সাবধানে গেছি, আমার পড়েনি। বলছে তোমার লক্ষ্য তাহলে কি ছিল? বলছে লক্ষ্য ছিল যাতে আমার জলটা না পড়ে যায়। বলছে ঠিক তেমনই তোমার লক্ষ্য এখানে থাকা উচিত, আমাকে সফলতা অর্জন করতে হবে, আমাকে আমার শিক্ষাটা ঠিকঠাক করে নিতে হবে। তেমনই তোমার লক্ষ্য হওয়া উচিত আমাকে চাকরি পেতে হবে, সে আমার ফিনান্সিয়ালি আর্থিক অবস্থা খারাপ থাক, বা আমার বইপত্র খারাপ থাক, আমার মোবাইল না থাক, আমার কাছে সেটা নয়। আমাকে আমার লক্ষ্য যে দেখবে, তুমি যদি তোমার ওয়ে ঠিক থাকে না, তুমি অবশ্যই চাকরি, মানে অবশ্যই সফলতা অর্জন করবে। তুমি যে কোনো ফিল্ড দেখতে পারো, তোমার ওয়ে ঠিক রাখতে হবে। আর ওয়ের জন্য না অটোমেটিক চলে আসে। মানে আমি যদি অ্যালগরিদম ইউটিউবে বলি তোমার কথাটা, আজকে তুমি ধরো পড়াশোনার ভিডিও সার্চ করছো, যে ভোকাল, যে ডব্লিউবিপি বা এসএসসি জিডি বা এসএসসি সিজিএল বা এসএসসি এক্সাম ভোকাল লিস্ট বের করে তুমি ক্লাসটা দেখলে, তুমি পরবর্তী দেখবে যে ওই এসএসসির আরো ভিডিও তোমার কাছে চলে এসছে,
তুমি অঙ্কের একটা চ্যাপ্টার দেখলে এসএসসি, দেখবে পরবর্তীতে ওই চ্যাপ্টারগুলোই তোমার মোবাইলে চলে এসেছে, তোমাকে নিজে খুঁজে খেতে হবে না, তোমার মোবাইলে তোমাকে অটোমেটিক অ্যালগরিদমে দিয়ে দেবে। তেমনই তুমি দেখতে পাবে, তুমি ধরো পড়াশোনা করছো, তুমি যখন মাঠে দৌড়চ্ছ বা পড়াশোনা করছো, তোমার মেন্টালিটি, তোমার সার্কেলের বন্ধু বান্ধব তোমার অটোমেটিক হয়ে যাবে। আমি যখন মাঠে দৌড়াতাম দেখো তোমাকে একসঙ্গে বলে রাখে, আমি যখন যখন আমি একটু বেরোও ছিলাম, মানে খুব একটা ভদ্র ছেলে ছিলাম না, তো সেখানে যখন ওগুলো মানে তখন আমার ওরকম বন্ধু বান্ধব হয়ে গেছে। যখন এই মাঠে দৌড়ানো শুরু করলাম তখন মাঠে চাকরি বাকরির ক্ষেত্রে বন্ধু বান্ধব হলো, অনেকে আজকে আমার সঙ্গে চাকরি করছে, অনেকে করছে না, অনেকে চাকরি পায়নি। তৃতীয় হচ্ছে যখন চাকরি পেলাম তখন তখন চাকরি পাওয়ার আগে যখন চাকরির রেজাল্ট বেরোচ্ছে না কেন, বিভিন্ন চিন্তা ভাবনা, এই হেনা তেনা জানো, ভিডিও দেখেছো তোমরা, সেরকম বন্ধু বান্ধব হলো। তারপরে যখন চাকরি পেলাম, চাকরি পাওয়ার পরে আমার প্রথম চাকরি পাওয়ার ছেলেপেলে বন্ধু বান্ধব হলো, ঠিক আছে। এখন চাকরি পাওয়ার পরে যারা প্রিপারেশন নিচ্ছে সেরকম ছেলেপেলের সঙ্গে বন্ধু মানে হবে। তোমার সার্কেল যেমন থাকবে তুমি কিন্তু সেভাবে তৈরি হবে। আজকে অনেকে বলে যে বিহার থেকে বেশি ছেলেপেলে আইপিএস হচ্ছে কেন, ইউপি থেকে হচ্ছে কেন? প্রথম জানো কি, ওদের ওখানে একটা হাব। তুমি যদি নদিয়া ডিস্ট্রিক্টটা দেখো, নদিয়া ডিস্ট্রিক্ট তুমি জানি না, তোমরা কাকে নদিয়া থেকে থাকো কমেন্ট করবে। নদিয়া ডিস্ট্রিক্টে দেখতে পাবে যে ওখানে না ধরো 4-5 জন মিলে বাড়ি ভাড়া নিয়ে পড়াশোনা করছে ওরা, ঠিক আছে। ওখানে বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে না বাড়ি ভাড়া নিয়ে 4-5 জন পড়াশোনা করছে এবং তাদের লক্ষ্য পড়াশোনা করা। এবার চেষ্টা করে ধরো আমি ওখানে পড়াশোনা করতে বসছি, কিন্তু পড়াশোনা করছি না, আমি জাস্ট আড্ডা মারছি, ঘুরছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমিয়ে পড়ছি। কিন্তু যখন আমরা 5 জন মিলে পড়াশোনা করতে বসছি, মানে থাকছে একটা রুমে, পাশের ঘর থেকে 4জন চাকরি পেয়ে গেছে, আমি তখন কি মনে, এই তো ও চাকরি পেয়েছে, তা আমি কেন পাবো না? এই মেন্টালিটি কিন্তু চলে আসে। মানে এটা আমাদের এদিকে তুমি ওই নদিয়া ডিস্ট্রিক্টটাতে আমি দেখেছি ওদের প্রচুর এরকম হাফ পড়াশোনা করে, ঠিক আছে। তেমনই তুমি যদি যেমন মুখার্জিনগর, দিল্লির মুখার্জিনগর যদি চলে যাও, ওখান থেকে সবচেয়ে বেশি আইপিএস আইএস বের হবে। কেন বের হয়? কারণ ওখানে ওখানে ওই ওই জায়গাটা ওরকম টাইপের রয়েছে, ওখানে সবাই একসঙ্গে পড়াশোনা করছে, একসঙ্গে সবকিছু করছে, মানে তাদের মেন্টালিটি থাকে আমাকে এরা পেতে পারে। তোমার পাশের ঘরের ছেলেটা যখন আইপিএস অফিসার হয়ে যাবে না, ওই যে ওই বইটাতে ছিল 12 পাস আইপিএস, যে 12x12 ঘরের থেকে একটা 12 রুমের বড় 12 বিঘার একটা ফ্ল্যাটে, মানে একটা বাংলোয় ঢুকে যাওয়ার ক্ষমতা হচ্ছে এই প্রিপারেশনে বা এই কাগজপত্রে থাকে। মানে প্রিপারেশন তোমাকে ওই ঘর থেকে তোমাকে বাংলোয় পাঠিয়ে দেবে। মানে কি ডায়লগটা ছিল আমার ঠিক মনে নেই। তো সেটাই তোমার মেন্টালিটি রাখতে হবে, যাই হয়ে যাক পৃথিবীতে, আমার যত কষ্ট হোক, আমার যাই হয়ে যাক, আমাকে কিন্তু আমার সফলতাটা অর্জন করতে হবে। আমি তোমাকে যে পদ্ধতিগুলো বললাম, আগে ভিডিওতে বলেছি, সেইভাবে প্রিপারেশন নাও। তার সঙ্গে যেগুলো এখন বললাম তোমার যে কাজগুলো হচ্ছে, আর হতাশা হবেই ভাই, হতাশা হচ্ছে লাইফের পার্ট, তোমার চাকরির একটা পার্ট হচ্ছে হতাশা হবেই। তো ওটা মাথায় রেখে ওটা সুন্দরভাবে গুছিয়ে ওটাকে কাটিয়ে ওটাকে ফিল করো যে কি করতে পারি। হতাশাটাকেই তোমার তোমার একটা মানে সফলতার একটা চাবিকাঠি মনে করো এই হতাশাটাকে, ঠিক আছে। চলো ভিডিওটা মোটামুটি করলাম, কেমন লাগলো জানিও। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, কমেন্ট করে দিও। আর বহুদিন ভিডিও করা হয় না, ভিডিও আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে হবে। চলো এইটুকুই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।